জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অধিবেশন শুরু হয়। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল, ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এরপর বিশ্ব বাণিজ্য সংস্থার ডিরেক্টর জেনারেলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। একই দিনে বৈঠকের কথা রয়েছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গেও। এছাড়া দিনভর ব্যস্ত সময় পার করবেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন চলছে। সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি সরাসরি তার কাছে। রাকিব, জানাবেন প্রধান উপদেষ্টার উদ্বোধনী অধিবেশনে তিনি তো যোগ দিয়েছেন, এর আগে কার কার সাথে বৈঠক করেছেন তিনি, আর প্রধান উপদেষ্টার আজকের সফরসূচিতে কি কি রয়েছে? একই সঙ্গে আরেকটা বিষয় জানাবেন, যেসব রাজনীতিবিদ সফর সঙ্গী হয়েছেন প্রধান উপদেষ্টার, তাদের কি কোনো আয়োজন আছে? আপনি ঠিকই বলছিলেন যে আজকে ওই যে উদ্বোধনী আয়োজন হয়েছে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের শুরুতেই সেখানে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি আজকে বক্তব্য রেখেছেন এবং সেখানে বাংলাদেশের পক্ষে ছিলেন শীর্ষ নেতা হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আজকের এই আয়োজনে আমরা দেখেছি, যদি আমি আপনাকে একটু ধীরে ধীরে দেখাই, আমার কাছে যে তথ্যগুলো রয়েছে, না ঠিক এখন বাজে হলো এই নিউ ইয়র্কের স্থানীয় সময় হলো দুপুর ১টা ৫৭ মিনিট। শুরু হয়েছে আজকের আয়োজন সকাল ৯টা নাগাদ। নিউ ইয়র্কের যে স্থানীয় সময়, সেখানে শুরুতেই যে ট্রাম্প ভাষণ দিয়েছেন, তিনি সেখানে মূলত ফিলিস্তিন ইস্যু এনেছেন এবং সেই ভাষণে ট্রাম্প বলেছেন যে যেই দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, সেই দেশ মূলত তারা বলেছে যে হামাসকে স্বীকৃতি দিয়েছে, ফিলিস্তিনকে নয়। তিনি মূলত হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন দাবি করেছেন, যেটি বরাবরই করে থাকেন। সেটি দাবি করে বলেছেন যে এই দেশগুলো মূলত হামাসকে পুরস্কৃত করেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। এবং তিনি আরো যেটি বলেছেন, জাতিসংঘকে তিনি তিরস্কৃত করেছেন। বলেছেন যে জাতিসংঘ আসলে যে কাজ করবার কথা, বা জাতিসংঘ কি কাজ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায়, এমন নানান ধরনের দাবিও কিন্তু আজকে ট্রাম্প তার এই বক্তব্যে খুব খোলামেলাভাবেই করেছেন। একই সঙ্গে আমরা দেখেছি তার বক্তব্যের পরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বক্তব্য রেখেছেন। এরদোয়ান সেখানে গাজায় যে গণহত্যা চলছে তার একটি বড় পোস্টার তিনি হাতে করে নিয়ে এসেছেন এবং সেই পোস্টারটি তিনি আজকে এই জাতিসংঘ সাধারণ পরিষদের যে বড় হলরুম, সেই হলরুমে তিনি বিশ্ব নেতাদেরকে দেখিয়ে এই গাজা গণহত্যার তীব্র প্রতিবাদ করেছেন। এরপরে যদি আমরা একটু আসি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আজকে কোনো বক্তব্য দেননি। মূলত ২৬ তারিখ তিনি এই যে আজকের যে বক্তব্য শুরু হলো এবং যে তর্ক বিতর্কগুলো চলছে, এটি বাংলাদেশের বক্তব্যটি আসবে ধারাবাহিকভাবে ২৬ তারিখ। ২৬ তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিবেন এবং সেখানে তিনি, আমরা ধারণা করছি, এবারের বক্তব্যে বাংলাদেশের আগামী নির্বাচন, রোহিঙ্গা ইস্যু, বিশেষ করে এই দুটো বিষয় খুবই গুরুত্ব পাবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের যে বিষয়গুলো রয়েছে, যে তিনি যে সাইড ইভেন্টগুলো করেছেন, সেগুলো যদি আমি আপনাকে জানিয়ে দেই, তিনি আজ সকাল ১০:৩০ নাগাদ বিশ্ব যে বাণিজ্য সংস্থা রয়েছে WTO, তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন, তার যে ডিজির সঙ্গে। এবং সেখানে তিনি মূলত বাংলাদেশে WTO ভুক্ত দেশগুলো বা WTOর অধীনে যারা রয়েছেন, তারা কিভাবে আরো বেশি বিনিয়োগ করতে পারেন, কোন খাতে বিনিয়োগ করতে পারেন, বিনিয়োগ করলে কি সুবিধা তারা পাবেন, কি ফিডব্যাক তারা পাবেন, সেগুলো তিনি মূলত WTOর মহাপরিচালককে বুঝিয়েছেন, সেগুলো তিনি দেখিয়েছেন, তার বিভিন্ন উদাহরণ তিনি সামনে তুলে ধরেছেন। এরপরে এবং সেখানে তিনি আরো বলেছেন, শুধু বাংলাদেশ না, উন্নয়নশীল আরো যেসব দেশ রয়েছে তাদের সঙ্গে বাণিজ্যিক সুযোগ বাড়ানো এবং বৈষম্য দূর করবার জন্য WTOর সহায়তা ডক্টর ইউনূস চেয়েছেন। এরপরে আমরা দেখেছি সকাল ১১টায় তিনি বিশ্বব্যাংকের যে প্রেসিডেন্ট রয়েছে তার সঙ্গে একটি যে সূচি ছিল, সেই সূচি অনুযায়ী একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে মূলত বাংলাদেশের যে দারিদ্র্য বিমোচন, কিভাবে দারিদ্রতা কমানো যায়, কিভাবে দারিদ্র্য কমিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সেই কথাগুলো মূলত তিনি তুলে ধরেছেন বিশ্ব ব্যাংকের সঙ্গে। একই সঙ্গে আমরা এরপরে দেখেছি তিনি ঠিক বিশ্ব ব্যাংকের যে প্রেসিডেন্ট, তার সাথে বৈঠকের পরে নেদারল্যান্ডের রানী, দ্বিতীয় যে রানী রয়েছে ম্যাক্সিমা, তার সঙ্গে একটি সাক্ষাৎ করেছেন। সেখানেও আর্থিক অন্তর্ভুক্তিমূলক নানান বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, কিভাবে সমন্বিতভাবে পুরো দেশে আর্থিক
খাতগুলো ছড়িয়ে দেওয়া যায়, শুধু একটি দেশের উপর ডিপেন্ড না করে সকল দেশের উপর কিভাবে এগিয়ে নেওয়া যায়, ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা, এসব নানা বিষয় নিয়ে মূলত তিনি কথা বলেছেন। এবং এরপরে তিনি সোশ্যাল ওয়েলফেয়ার মূলক একটি ফাউন্ডেশনের সঙ্গে বৈঠক করেছেন। এগুলো শেষ করে তিনি এই মুহূর্তে তার যে আবাসস্থল হায়াত সেন্ট্রাল বলা হয়, অর্থাৎ যে হোটেলের নাম হায়াত সেন্ট্রাল, সেখানে তিনি এই মুহূর্তে অবস্থান করছেন। বিকেলে বাংলাদেশের বিনিয়োগ সংক্রান্ত বিডা এবং এই যুক্তরাষ্ট্রে যারা নানান বিনিয়োগকারী বাংলাদেশি রয়েছে, প্রবাসী রয়েছে, তাদের সঙ্গে একটি বৈঠক করবার রয়েছে। সেখানে মূলত আপনি যে প্রশ্নটি আমাকে শুরুতে করেছিলেন যে রাজনৈতিক দলগুলোর যে শীর্ষ 6 জন নেতৃত্ব এসেছেন, তাদের সেখানে আজকে অংশগ্রহণ করবার কথা রয়েছে, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং আক্তার হোসেন সহ এই 3টি দলের, বিএনপি, জামাত এবং এনসিপির 3টি দলের শীর্ষ 6 জন নেতৃত্ব সেখানে তারা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করে কিভাবে বাংলাদেশে আরো বিনিয়োগ বাড়ানো যায় প্রবাসীদের কাছ থেকে, সে বিষয়টি তুলে ধরবেন। এর পাশাপাশি আপনি জানেন যে এগুলো হলো মূলত আনুষ্ঠানিক বৈঠক বা আনুষ্ঠানিক আলোচনা, আনুষ্ঠানিক বসা। এর বাইরে অনানুষ্ঠানিকভাবেও বিএনপি, জামাত এবং এনসিপির নেতারা তারা তাদের দলীয় ফোরামেও নানান আয়োজনে বসছেন আমরা জানতে পেরেছি। সেগুলোতে মূলত আনুষ্ঠানিকভাবে আমাদেরকেও অর্থাৎ গণমাধ্যমকেও জানানো হয় না বা দাওয়াত দেওয়া হয় না। আমরা হয়তো সেগুলো আপনাকে বিভিন্ন মাধ্যমে জেনে জানাবো। তবে সবকিছুর মূলে হলো এই যে 3টি দলের শীর্ষ নেতারা এসেছেন, তারা কিভাবে আগামী নির্বাচনে একত্রিতভাবে ঐক্যবদ্ধ থেকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারেন, তা কিন্তু মূলত ভিতরে আলোচনা চলছে। এটি হলো কিন্তু মূল কথা। এর বাইরে গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আক্তার হোসেন এবং তাসনিম জারার উপরে যে খুবই কটু বাক্য কিংবা ডিম নিক্ষেপের মতো খুবই বেশ কিছু বাজে কাজ হয়েছে বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছে, তার কিন্তু একটি চাপা ক্ষোভ এখনো বাংলাদেশের কমিউনিটিতে রয়েছে। যদিও তার কোনো প্রভাব আমাদের জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে পড়বার সুযোগ নেই। ফরহাদ, তো আমার কাছে এখন পর্যন্ত ছিল সবশেষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন বিশ্ব নেতারা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নেতাদের আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্মেলনের প্রথম পর্বে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সহ আরও অনেকে। ট্রাম্পের ভাষণে গুরুত্ব পায় অভিবাসন নীতি, শুল্ক ব্যবসা, হামাস ইসরায়েল সংঘাত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক ইস্যু। আর সম্মেলনে গাজায় চলমান সংঘাতের চিত্র তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। পাশাপাশি যে সকল দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে তাদের ধন্যবাদও জানান তিনি। এনসিপি নেতা আক্তার হোসেন, তাসনিম জারা ও বিএনপির মহাসচিবের ওপর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার সহযোগী ও সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে জানায় সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিনিধি দলকে নির্ধারিত ভিভিআইপি গেট দিয়ে বের করে নিরাপত্তা বেষ্টিত পরিবহনে পৌঁছানোর কথা ছিল। তবে শেষ মুহূর্তে হঠাৎ কিছু ভিসা সংক্রান্ত জটিলতা দেখা দেওয়ায় প্রতিনিধি দলকে অন্য একটি বিকল্প পথ দিয়ে বের হতে হয়। এতে বিমানবন্দর কর্তৃপক্ষ ভিভিআইপি প্রবেশাধিকার ও নিরাপত্তার সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হয়। তবে হামলার ঘটনার পরপরই নিউ ইয়র্ক পুলিশ দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়। ইতিমধ্যে একজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুনর্বাসনের রাজনীতি যদি বিএনপির কৌশল হয়ে থাকে, তাহলে এটাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন শাপলা প্রতীক পাওয়ার ব্যাপারে এখনও অটল আছে এনসিপি। এ সময় নিউ ইয়র্ক কনসুলেটরের পদত্যাগ দাবি করে নাহিদ ইসলাম বলেন, ফরেন মিনিস্ট্রি থেকে ফ্যাসিবাদের দোসরদের খুঁজে বের করতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকালকে ঘটনায় সকল হামলাকারীদের চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনার সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। ফলে বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে, আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে শরিক হতে তরুণদের সমর্থন তাহলে তারা পাবে।
শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো। বিদেশি এজেন্সির সাথে আঁতাত আর পিঠ বাঁচিয়ে বাংলাদেশের রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে নিউ ইয়র্কে দলটির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, গণ অভ্যুত্থান শুধু দেশের ভেতরের স্বৈরাচারের বিরুদ্ধে নয়, ভারতের আধিপত্যের বিরুদ্ধেও হয়েছে। ভারতের আশীর্বাদে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপির দিকে এক সময় গোটা দেশ তাকিয়েছিল, কিন্তু সে সময়ের সাথে তারা আস্থা হারাচ্ছে এমন মন্তব্য করে সার্জিস আলম অভিযোগ করেন, ভারত ও আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করে বিএনপি ক্ষমতায় যেতে চাইছে। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই, সেটা বিএনপি হোক, অন্য কোন প্রতিষ্ঠান হোক, নির্বাচন কমিশন হোক, যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে, এজেন্সি, প্রতিষ্ঠান, দল, ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে তারা আমাদেরকে মার্কা আটকে, তারা আমাদেরকে নিয়ে কটূক্তি করে তারা এগিয়ে যাবে, ক্ষমতায় বসবে, এই আশা তাদের পূরণ হবে না। এদিকে ৩০টি আসন না দেওয়ায় পিআর ও বিএনপির উপর চাপ সৃষ্টি করছে জামায়াত। গণমাধ্যমে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য অসত্য ও প্রতিহিংসাপরায়ণ বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিবৃতিতে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় দলটি। বিবৃতিতে বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত। কার কাছে আসন দাবি করা হয়েছে সেই প্রমাণ জাতির কাছে উপস্থাপনের দাবি জানায় দলটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিএনপির দায়িত্বশীল পদে থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য অত্যন্ত হতাশাজনক। আমাদের কাছে খুবই আশ্চর্যজনক মনে হচ্ছে যে এটা একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা দায়িত্বশীল পদে তিনি আছেন, তিনি এটা কিভাবে বলেন। আমরা এই নিউজের ব্যাপারে বলতে চাই যে এটি অসত্য এবং এটা বানাওয়াট তথ্য দিয়েছেন। এই ধরনের কোনো পর্যায়ে কোনো আলোচনা আমাদের সাথে হয়নি। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আক্তার হোসেনের উপর আওয়ামী লীগের কর্মীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দলের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ১/১১-র সময় দুটি দলের নেতাকে মাইনাস করার চক্রান্ত হয়েছে, সেই চক্রান্ত এখনও চলছে। কি পরিস্থিতি হয়েছে সেখানে বাংলাদেশে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতিসংঘের একটি কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রধান উপদেষ্টার সাথে, সেইখানতে তারা সেখানে কি তাণ্ডব চালিয়েছে। আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আতাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলা চালিয়ে বিদেশে নিজ দেশের সম্মান ক্ষুণ্ণ করেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ তাদের কলঙ্কিত অধ্যায় আরও কলুষিত করেছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন চক্রান্ত করে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা। কারা এই চেষ্টা করছে সেটাও আজকে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে আমাদের অতীতের কথা ভুললে চলবে না, আমাদের ভুললে চলবে না কত যুবক, কত শিশু, কত নারী এই এত বছরে এই আমাদের স্বৈরাচারদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের বুকে রক্ত দিয়ে আজকে আমাদের উপর দায়িত্ব দিয়েছে সত্যিকারের সরকার প্রতিষ্ঠা করে এই দেশে একটি সমাজ ব্যবস্থা ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠা করার জন্য। এই আওয়ামী লীগের দোষদের সঙ্গে কারা হাত মিলিয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। পিআর নয়, বাংলাদেশের মানুষ যে পদ্ধতিতে অভ্যস্ত এবং সংবিধান সমর্থন করে বিএনপি সে অনুযায়ী নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। মঙ্গলবার সকাল 10:30টার দিকে দিনাজপুরের হিলিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, বর্তমান সংকট উত্তরণের একমাত্র উপায় গণতান্ত্রিক সরকার গঠন করা। আর আগামী জাতীয় নির্বাচনে যারা পিআর পদ্ধতি দাবি করছেন তাদের উদ্দেশ্য করে ডাক্তার জাহিদ বলেন, প্রার্থী ঘোষণার সময়ও রাজনৈতিক দলটি পিআর পদ্ধতি চায়নি। এছাড়া জনগণকে তাদের পছন্দ অনুযায়ী মত প্রকাশের সুযোগ দেওয়ার কথাও জানান তিনি। আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এর আগে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় অনুদানের নগদ অর্থ সহায়তা দেন তিনি। বাংলাদেশের মানুষ সবসময় বাংলাদেশের সংবিধানের আলোকে সরাসরি ভোটে অভ্যস্ত এবং এটাই তারা প্র্যাকটিস করেছে। কাজেই দেশের মানুষ কোনো অবস্থাতেই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই ভোট কি এবং যে প্রার্থীকে তারা দেখলো না, যে প্রার্থীকে তারা চিনে না, জানে না, যে প্রার্থীর সাথে তাদের কোনো ইন্টারেকশন হবে না, সেই প্রার্থীকে আমাদের দেশের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে, এটা বাংলাদেশের 54 বৎসরেও এটা প্র্যাকটিস হয় নাই। নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে এখনও বিএনপি থেকে কাউকে সবুজ সংকেত কিংবা মনোনয়ন দেওয়া হয়নি, বরং মনোনয়ন প্রত্যাশীদের জনগণের জন্য কাজ করার তাগিদ দিচ্ছে বিএনপি। মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে একথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর জনগণের রায় অনুযায়ী প্রার্থী দেবে বিএনপি। গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। বিনিময়ে তারা পতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার স্বপ্নে বিভোর। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্প্রতি কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, দলের নেতাকর্মীদেরকে তাদের গালির জবাব না দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান। গালির জবাবে দোয়া কর্মসূচি উল্লেখ করে ফেসবুক পোস্টে তিনি লেখেন, দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার বিশাল দায়িত্ব জামায়াতের উপর। জামায়াতের এই আমানতের প্রতি সকলকে শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, মহান আল্লাহর উপর ভরসা ও ধৈর্য হোক মূল হাতিয়ার। দেশকে বিপদমুক্ত রাখার প্রার্থনাও করেন তিনি। শাপলাকে দলীয় প্রতীক হিসেবে পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন একথা জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় শাপলা নেই, এনসিপিকে বিকল্প জানাতে হবে। তালিকায় শাপলা না থাকায় এটি দেওয়ার সুযোগ নেই। আক্তার আহমেদ জানান, 28 সেপ্টেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী সহ অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ করবে কমিশন, যা চলবে পরবর্তী 1 থেকে 1.5 মাস পর্যন্ত। আরপিও এবং প্রতীকের তালিকা ইসি আইন মন্ত্রণালয় থেকে পেয়েছে জানিয়ে বলেন, দল নিবন্ধনের বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? আচরণ বিধিমালার যে নথিটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ভেটিংয়ের জন্য, সেটা আমরা গতকালকে পেয়েছি। সেই সাথে সাথে আমাদের প্রতীকের যে ফাইলটাও পাঠিয়েছিলাম সেটাও আমরা ফেরত পেয়েছি। কাজে রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রমটা যেটা চলমান আছে সেটার সাথে যে প্রতীকের একটা সমন্বয়ের ব্যাপার ছিল সেটা আমরা এক ধাপ এগিয়ে গেছি। এখন রাজনৈতিক দলের নিবন্ধনের নথিটা এখনো পর্যন্ত পর্যালোচনার পর্যায়ে আছে। যখনই এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ইউএনডিপির মাধ্যমে 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যার অর্থায়ন করবে সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক ও
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে একথা বলেন তিনি। দ্রুত কার্য সম্পাদন ও স্বচ্ছতা নিশ্চিত করতেই দরপত্র আহ্বান করে ইউএনডিপির মাধ্যমে এসব বডি ক্যাম কেনা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বলেন, ভোটের জন্য প্রয়োজনীয় বাজেট নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, ডলারের দাম স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার থেকে ডলার কিনছে। ইলেকশন বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। কত টাকা খরচ? এটা টাকা অঙ্ক নাই বললাম, কারণ এটা আমরা প্রকিউর করব ইউএনডিপির মাধ্যমে, অতএব প্রায় 40,000, ওটা এরা হিসাব করে দেবে। থেকে এটা ইউএনডিপির মাধ্যমে এটা ক্রয় করতে। ইউএনডিপি হলো কি, যেমন আমরা ইপিআই টিকা ইঞ্জেকশন ইউনিসেফের মাধ্যমে আনাই, কারণ হয় কি টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না। ডাকসু নির্বাচন নিয়ে যে পরিমাণ চাপ নিতে হয়েছে তা কেবল শিক্ষার্থীদের কল্যাণের জন্য, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতীয় নীতি প্রতিযোগিতা 2025-এর চূড়ান্ত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। দেশের প্রয়োজনে শিক্ষার্থীদের জাতীয় নীতি সম্পর্কে জানা ও এ নিয়ে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করে উপাচার্য বলেন, বিভাজনের দলান্ধ রাজনীতি অস্থিরতা তৈরি করেছে। নানা কারণে শিক্ষার্থী ও শিক্ষকরা এই রাজনৈতিক আলাপ থেকে দূরে থাকতে চায়, কিন্তু এতে দেশের ক্ষতি হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়াও জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকা মনে করিয়ে দেশের সব ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান উপাচার্য। এরপর 40টি জাতীয় নীতি সম্পর্কিত প্রজেক্ট তুলে ধরে শিক্ষার্থীরা। বেশিরভাগ ক্ষেত্রে দলান্ধ, ভয়াবহ রকম সংকীর্ণ, কোন ক্ষেত্রে রক্তাক্ত রাজনীতি পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর মানুষকে বীতশ্রদ্ধ করে ফেলেছে। আমার মতো বুড়োরাও বীতশ্রদ্ধ কোন ক্ষেত্রে, আমি নিজে এবং আমার শিক্ষার্থীদেরও একটা বড় অংশ বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। রাজনীতির আলোচনা, গণতন্ত্রের আলোচনা আমরা বন্ধ রাখতে পারবো না এই কারণে, যদি এইসব ক্ষেত্রে ভালো মানুষ না যান, যদি এইসব ক্ষেত্রে তরুণরা আগ্রহ হারিয়ে ফেলেন, তাহলে বড় মাপের শূন্যতা তৈরি হবে। ডাকসু নির্বাচনের নানা অসঙ্গতি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইসি গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করে তদন্তের সবশেষ তথ্য জানতে চান তিনি। এ সময় তার সাথে ছিলেন উমামা ফাতেমা, আব্দুল কাদের। পরে ব্রিফিংয়ে আব্দুল কাদের বলেন, ইসির কাছে আবিদুল ইসলাম খান বলেন, ইসির কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। নীলক্ষেতে সেরাতে যেহেতু ব্যালট পেপার পাওয়া গিয়েছে, এর সত্যতা মিলেছে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে, কারা এখানে ছিল, তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি। পার্টিকুলারলি ভোটের দিনে এত পরিমাণ ভোটার টার্নআউট হয়নি, কিন্তু সেই জায়গা থেকে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে প্রায় 87%, 88% কাস্টিং হচ্ছে। দুর্গাপূজার বন্ধের কারণে 3 দিন পেছানো হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। আগামী 12 অক্টোবর এর পরিবর্তে নির্বাচন অনুষ্ঠিত হবে 15 অক্টোবর। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। চাকসু নির্বাচন কমিশনাররা জানায়, দুর্গাপূজার বন্ধের কারণে 25 সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলার পর প্রচারণার জন্য সময় পাওয়া যাবে মাত্র 5 দিন, যা যথেষ্ট নয় বলে জানানো হয়েছে। এছাড়া এ 5 দিনে কমিশনারের পক্ষে নির্বাচনের প্রস্তুতি নেওয়াও অসম্ভব। এজন্য প্রার্থীরা নির্বাচনের সময় পেছানোর আবেদন করেছিলেন। তারই প্রেক্ষিতে 3 দিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একই সাথে সভায় আগামী 12 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
পোষ্য কোটা পুনর্বহাল এবং উপাচার্য ও শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ রাখেন কর্মকর্তা-কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পাশে লিচুতলায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ফলে জরুরি সেবা ছাড়া সকল কার্যক্রম বন্ধ আছে। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল, ফৌজদারি আইনে বিচারেরও দাবি জানান কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িতদের বিচার এবং পোষ্য কোটা স্থগিতের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে জামাতপন্থী শিক্ষকরা। অচল অবস্থা নিরসনে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার দুপুর 12:30টায় বৈঠক করে রাবি কর্তৃপক্ষ, কিন্তু আসেনি কোনো সমাধান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা দ্রুতই কাজে ফিরবেন কর্মকর্তা-কর্মচারীরা। এই ন্যায় বিচারের জন্যই মূলত আমাদের শাটডাউন এবং আমাদের কর্মসূচি চলছে। দেখেছেন টোটাল প্রশাসনিক কাজকর্ম সব জায়গায় বন্ধ আছে, একাডেমিক ভবন বন্ধ আছেন। আমাদের সকল কর্মকর্তা কর্মচারীরা আমাদের আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত আছেন। 20 তারিখে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে আমাদের আজকে তৃতীয় দিনের মতো শাটডাউন চলছে এবং এখানে সকল দাপ্তরিক কাজ এবং ক্লাস পরীক্ষা সহ সকল কিছু বন্ধ থাকবে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত। এদিকে রাকসু নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিকল্পিতভাবে নির্বাচনের তারিখ পিছিয়ে একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। মঙ্গলবার বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই অভিযোগ জানান। এতে বলা হয়, 3 দফা তারিখ পরিবর্তনের পর চলতি মাসের 25 সেপ্টেম্বরের নির্বাচনের আয়োজনের দিন নির্ধারণ করা হয়েছিল, কিন্তু প্রশাসন নিজেদের তৈরি করা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অজুহাতে আবারও তারিখ পিছিয়ে 16 অক্টোবর নির্বাচনের দিন নির্ধারণ করেছে। ছাত্র শিবিরের দাবি, এটি কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়, বরং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। রাকসু নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় সংগঠনটি। এছাড়া ছাত্রদলকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগও করে ছাত্র শিবির। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত সাদি বৈশাখী প্যানেল। তাদের অভিযোগ, নির্দিষ্ট একটি গোষ্ঠীকে জয়ী করতে প্রশাসন পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন তারা। একটি লিখিত বক্তব্যে জানানো হয়, নির্বাচনে কারচুপি, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো এবং পোলিং এজেন্ট নিয়োগে বাধা, জাল ভোট প্রদান সহ নানা অনিয়ম হয়েছে। এসব অনিয়মের কারণে অনেক শিক্ষক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এবং নির্বাচন কমিশনের কয়েকজন সদস্য অনিয়মের অভিযোগে পদত্যাগ করেছেন। নির্বাচনকে প্রহসনের দাবি করে নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় প্যানেলের অন্যান্য প্রার্থী ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষক, কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের দাবিতে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে 2 দফা দাবি পেশ ও আলটিমেটাম দেয়। দুপুরে শিক্ষার্থীরা রেজিস্ট্রার অফিস থেকে তাকে বের করে দেন এবং কক্ষে তালা দেয়। পরে কিছু শিক্ষার্থী তালা খুলে দেয়। শিক্ষার্থীদের 2 দফা দাবির মধ্যে আছে জুলাই আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষক, কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের কমিটি গঠন। তবে শিক্ষার্থীদের জন্য অফিস কার্যক্রম চলমান থাকার কথা জানায় তারা। এদিকে বুধবার সকাল 10টার মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ মাকসু গঠনের রোডম্যাপ ঘোষণা না করলে শিক্ষার্থী বাস ও বন্ধ রাখার ঘোষণা দেন। আন্দোলন দমনে গত বছরের 17 জুলাই ওয়্যারলেস বার্তায় ডিএমপির সব ইউনিটকে ছাত্রদের
সমাবেশ দেখা মাত্র চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এমন সাক্ষ্য দিয়েছেন ডিএমপির ওয়্যারলেস অপারেটরের এএসআই কামরুল হাসান। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ পুলিশ এই কর্মকর্তা তার সাক্ষ্যে বলেন, সেদিন ওয়্যারলেস বার্তায় ডিএমপি কমিশনারের সাথে যুক্ত ছিলেন তৎকালীন রামপুরা থানার ওসি। পরে ট্রাইব্যুনালে সেই অডিও বার্তা শোনানো হয়। এদিন আন্দোলন দমনে 10 জুলাই ও 4 আগস্ট হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার অডিও বার্তা ফরেনসিক করে তাদের নিজেদের সেই প্রমাণ তুলে ধরেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ। এছাড়াও এদিন ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়াতে 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুস কথাবার্তার মাধ্যমে নির্ধারণ করে আন্দোলনকারীদের উপর বোমা বর্ষণ এবং গুলি করে হত্যার নির্দেশনা পরিকল্পনা করেছিলেন এবং তা পরবর্তীতে কার্যকরী হয়েছে। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাহেব তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন দুটা পার্ট, একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ, এটা শুরুতে বলেছেন, পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই কথা বলেছেন। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ 5 ফায়ার সার্ভিস কর্মীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটের দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তিনি আরও জানান, দগ্ধদের চিকিৎসার সকল ধাপে সহযোগিতা করবে সরকার। সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে, আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে, ফায়ার ব্রিগেড এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের তরফ থেকে কোনো ধরনের কিসে নেগলিজেন্স দেখা যাবে না। এই ট্রিটমেন্টে সর্বোচ্চ সেবায় তাদের দেওয়া হবে এবং সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা হবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিচার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ, আহতদের হেলথ কার্ড প্রদান ও পুনর্বাসন সহ সরকারের কাছে 8 দফা দাবি পেশ করেছেন অভিভাবকরা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে অভিভাবকরা বলেন, শিশু যারা এখনও আহত হয়ে হাসপাতালে কিংবা বাসায় কাতরাচ্ছেন তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। শিক্ষার্থীরা যারা হাসপাতাল থেকে রিলিজ নিয়েছেন তাদের এখনও নিয়মিত বিরতিতে চিকিৎসা নিতে হচ্ছে, কিন্তু সেই খরচ বহন কিংবা খোঁজ নেওয়া হচ্ছে না সরকারের তরফ থেকে। প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও বিমান বাহিনীকে এসব পরিবারের প্রতি সদয় দৃষ্টি দেওয়ার আহ্বান জানান অভিভাবকরা। এই ঘটনায় নিহতদের কবর সংরক্ষণ, শহীদদের মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ, নিহতদের স্মরণে উত্তরায় মসজিদ নির্মাণ ও 21 জুলাই শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস ঘোষণার আহ্বান জানান তারা। শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে গুজব রটালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। মঙ্গলবার দুপুরে রংপুরের জাহাজ কোম্পানি মোড়ের কালীবাড়ি মন্দিরে গণমাধ্যমের সাথে আলাপে তিনি এসব কথা বলেন। র্যাবের মহাপরিচালক আরও জানান, সীমান্তবর্তী এলাকায় 7,000 পূজা মণ্ডপ ও সারা দেশের ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বাহিনীর সদস্যরা সতর্ক থাকবে। এখন পর্যন্ত সারা দেশে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। আগামীকাল 24 সেপ্টেম্বর থেকে বিভিন্ন মন্দির ও মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন হবে। সাংবাদিকদের সাথে আলাপকালে পূজা মণ্ডপে হামলাকারীদের কাপুরুষ আখ্যা দেন তিনি। যে কোনো বিশৃঙ্খলা এড়াতে মণ্ডপে মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ রাখার পরামর্শও দেন র্যাব মহাপরিচালক। এবারে প্রায় 31,546টি পূজা মণ্ডপে পূজা হতে যাচ্ছে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আশা করি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। কোনো ঘটনা যদি ঘটে সামাজিক মাধ্যমে যদি আসে, সেই ঘটনা যারা ঘটালো যদি প্রকৃতপক্ষে সেই ঘটনা ঘটে, যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আর যদি এটি মিথ্যা গুজব হয়, যেই গুজবটা ছড়িয়েছে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। ধর্মীয় স্থাপনায় পাথর নিক্ষেপকারীরা অপরাধী, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মন্দির পরিদর্শন
পরিদর্শনে এসে তিনি একথা বলেন। দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে উদযাপন করা যায় সেজন্য সরকার সব ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান উপদেষ্টা। দুষ্কৃতিকারীরা যাতে পাথর নিক্ষেপ করে যেন মন্দির ও প্রতিমার কোনো ক্ষতি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে জানান তিনি। কোনো শঙ্কা তৈরি হলে স্থানীয় প্রশাসন এবং হটলাইনে জানানোর অনুরোধ জানান উপদেষ্টা। সরকার এবছর পূজা উদযাপনের জন্য 5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ধর্ম উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয় দুস্থ ও অসহায় হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কাজ করে যাচ্ছে বলে জানান উপদেষ্টা। এর আগে তিনি মন্দিরের বিভিন্ন কার্যক্রম ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় মন্দির কর্তৃপক্ষ বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেন উপদেষ্টার কাছে। যে কোনো ধর্মের উপাসনালয়, মাজার, ধর্মীয় স্থাপনায় যারা অপবিত্র করতে চায়, যারা পাথর নিক্ষেপ করে অথবা অপবিত্র করতে চায়, তারা কালপ্রিট, তারা অপরাধী, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। এই দুর্গাপূজা নিয়ে আমরা সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি, নিরাপত্তার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। বগুড়ায় আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বগুড়ার আদমদিঘি উপজেলার বাগিচাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার বিকেলে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে কারাগারে নেয়ার পথে কৌশলে পালিয়ে যায় রফিকুল। তারপর থেকেই শুরু হয় পুলিশের বিশেষ অভিযান। পালিয়ে যাওয়ার প্রায় 33 ঘন্টা পর মঙ্গলবার পুনরায় গ্রেপ্তার হয় জোড়া হত্যা মামলার এই আসামি। 3 মাস আগে দুপচাচিয়া উপজেলার ডাকাতি করতে গিয়ে শ্বশুর ও পুত্রবধূকে হত্যা মামলার প্রধান আসামি রফিকুল। পুলিশ জানায়, আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আবারও জেল হাজতে পাঠানো হবে। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলছেন, সেখানে সরাসরি যুক্ত হচ্ছে। ওনার যেটা কনস্টিটিউয়েন্সি, ওইখানে অনেক বাংলাদেশি অরিজিন অস্ট্রেলিয়ান নাগরিক আছেন এবং তাদের 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে উনি জয়েন করেছেন এর আগে একবার। এছাড়া উনার সাথে WTOর ডিরেক্টর জেনারেল এনগোজি ইয়োলা সাথে কথাবার্তা, একটা ভালো মিটিং হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে মিটিং হয়েছে এবং কুইন ম্যাক্সিমা অফ নেদারল্যান্ডের কুইন, তার সাথে কথা হয়েছে। এনগোজি ইয়োলার সাথে মূলত কথা হয়েছে WTOর যে রিফর্ম, আমরা গ্লোবাল সাউথের একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা WTO রিফর্ম আমরা চাচ্ছি। WTO আপনি জানেন যে খুবই একটি ইম্পর্টেন্ট একটা গ্লোবাল অর্গানাইজেশন, তার আন্ডারেই আসলে গ্লোবাল ট্রেডের 75% অফ দ্য ট্রেড তারা গভর্ন করে, তাদের রুলস দ্বারা গভর্ন হয়। এবং সেখানে WTOর উনি সাপোর্ট চেয়েছেন বাংলাদেশের LDC গ্র্যাজুয়েশনের সময়। আমাদের তো বেশ কিছু ইস্যু আছে আমাদের LDC গ্র্যাজুয়েশন, আপনি জানেন 2026 সালের শেষের দিকে আমাদের LDC গ্র্যাজুয়েশন হওয়ার কথা এবং যদিও আমাদের বিজনেসম্যানরা এই বিষয়ে ডিলে করার কথা বলছেন। এবং তার সাথে আলাপ হয় যে LDC গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা WTOর হেল্প চেয়েছি। আর অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে, কি কি কোথায় ফোকাস হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি, সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে।
তারপরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর রিফর্ম এবং ফিসকাল রিফর্ম এগুলো বিষয়েও তার সাথে আলাপ হয়। কুইন ম্যাক্সিমার সাথে আলাপ হয়েছে হচ্ছে যে আপনি জানেন উনি হচ্ছেন ইউএন এর স্পেশাল অ্যাডভোকেট অন ফিনান্সিয়াল ইনক্লুশন, ফিনান্সিয়াল বিষয়ে উনি গ্লোবাল যে ফিনান্সিয়াল ইনক্লুশন একটা খুবই বড় ইস্যু। আপনি জানেন যে ব্যাংকগুলো, গ্লোবাল ব্যাংকগুলো ছোট যারা একটু গরিব জনগোষ্ঠী তাদেরকে ফিনান্সিয়ালি ইনক্লুড করতে চায় না এবং তাদের প্রতি এক ধরনের সিস্টেমেটিক বায়াসনেস কাজ করে এগেনস্টে। তো এই বিষয়ে তারা দুইজনে আলাপ করেছেন। প্রফেসর ইউনূস তার সারা জীবনই মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন, সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন। উনি মিটিংয়ে জানিয়েছেন যে কিভাবে বাংলাদেশে ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর জন্য এই গভর্নমেন্ট কি কি কাজ করছে এবং সামনে আরো কি কি পদক্ষেপ নেবে সে বিষয়ে আলাপ হয়েছে। এছাড়া একটা উনি গতকাল আপনারা জানেন যে এসডিজির উনি অ্যাওয়ার্ড পেয়েছেন। আজকে বাংলাদেশে আরো দুই একটা বিষয়ে ওনার মিটিং আছে। আর আজকে বিকাল বেলায় ওনার মিটিং আছে প্যারিসের যিনি মেয়র, তার সাথে ওনার একটা মিটিং আছে। এবং এছাড়াও দুইটা উনি এনপিআর, আপনি জানেন আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিও হচ্ছে আমেরিকার সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট একটা নিউজ আউটলেটগুলোর একটা, তার সাথে ওনার একটা সাক্ষাৎকার আছে। এবং জেটিওর মেহেদী হাসান, আপনি জানেন মেহেদী হাসানকে সবাই ফলো করেন আমাদের দেশেও অনেকে, তার সাথেও একটা ইন্টারভিউর কথা আছে। আপনি আর পলিটিক্যাল পার্টি একটা ডেভেলপমেন্ট আছে, এটা আজাদ মজুমদার বলছেন। আচ্ছা, গতকাল যে ইনসিডেন্ট হয়েছিল এয়ারপোর্টে, হ্যাঁ, এটার পরে কোনো বাংলাদেশের যে হাই কমিশন নিউ ইয়র্কে কোনো পদক্ষেপ, আইনগত কোনো পদক্ষেপ আমাদের তরফ থেকে আমরা এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের কনসুলেট ইন নিউ ইয়র্ক এই বিষয়ে যথাযথ যাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে। আমরা ওদের যে যথাযথ যে কর্তৃপক্ষ তাদেরকে আমরা জানিয়েছি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে কথা বলছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতক্ষণ সেখানে যুক্ত ছিলাম। সিভিসি ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ ও শেয়ার হোল্ডারগণের অংশগ্রহণে 10ম বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীতে প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এজিএমে কোম্পানির বর্তমান অবস্থা, আর্থিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সাধারণ সভায় অংশ নিয়ে ব্যবস্থাপনা পরিচালক সামি হুদা জানান, সিভিসি ফাইন্যান্স ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় অর্থনৈতিক পরিবর্তনের প্রতিযোগিতায় টিকে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। পাশাপাশি শেয়ার হোল্ডারদের সহযোগিতা ও সমর্থনের আহ্বান জানান তিনি। এজিএমে অংশ নিয়ে সদস্য ও শেয়ার হোল্ডাররা কোম্পানির বিভিন্ন উন্নতি কামনা ও অগ্রগতির জন্য পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। হঠাৎ বৃষ্টি বন্যায় স্থবির ভারতের কলকাতা নগরী। প্রাণ গেছে কমপক্ষে 7 জনের। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার রাত থেকে মাত্র 5 ঘন্টায় 264 থেকে 332 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতারাতি ভেসে গেছে 1.5 কোটির বেশি মানুষের বসতি। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় গড়িয়ার কামডহরিতে। জাতীয় আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, সংলগ্ন বঙ্গোপসাগরের পূর্ব মধ্যাঞ্চল ও উত্তরের সৃষ্টি হচ্ছে নতুন নিম্নচাপ। এতে বৃষ্টি আরও বাড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি আর বজ্রসহ ঝড়ের আভাসের মধ্যেই বাতিল হয়েছে অসংখ্য ফ্লাইট। যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বিভিন্ন বিমান সংস্থা। এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে প্রশাসন। তাইওয়ানের দক্ষিণ অংশে আঘাত হানার পর হংকং ও চীনের দিকে অগ্রসর হচ্ছে সুপার টাইফুন রাগাসা। হংকংয়ের আবহাওয়া দপ্তর জানায়, 220 কিলোমিটার বেগে চীনের দক্ষিণে গুয়াংডং প্রদেশের উপকূলের কাছাকাছি অবস্থান করেছে টাইফুন রাগাসা। দুর্যোগ মোকাবেলার আগাম প্রস্তুতি শুরু করেছে চীনের শেনজেন শহরের বাসিন্দারা। এছাড়া দুর্যোগ মোকাবেলায় হংকংয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, জারি করা হয়েছে সতর্কতাও। এছাড়া দেশটিতে বন্ধ রয়েছে সব ধরনের বিমান চলাচল। এর আগে সোমবার ফিলিপাইনের কাগায়ান প্রদেশের আঘাত হানে টাইফুন রাগাসা।
বিসিবির পরিচালক নির্বাচনের জন্য খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশনের 177 জনের তালিকা প্রকাশ করার কথা থাকলেও 171 জনের খসড়া তালিকা ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। নরসিংদী, সিলেট, ওগনা, বগুড়া সহ সময় মতো মোট 6 জেলা সংস্থার প্রতিনিধি কাউন্সিলর ফর্ম জমা না দেওয়ায় তালিকায় তাদের নাম প্রকাশ করা হয়নি। এদিকে সময় শেষ হওয়ার পর ফর্ম জমা দিলেও তালিকায় নাম রয়েছে সাবেক সভাপতি ফারুক আহমেদের। তিনি রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলরশিপ নিয়েছেন। আর বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর। তামিম ইকবাল কাউন্সিলর হয়েছেন ওল্ড DOHS স্পোর্টস ক্লাব থেকে। ইশরাক হোসেন কাউন্সিলরশিপ নিয়েছেন প্রিমিয়ার ডিভিশন ক্লাব ব্রাদার্স ইউনিয়ন থেকে। এর আগে নির্বাচনী তফসিল সংশোধন করে বিসিবি পুনরায় তালিকা প্রকাশ করে, যেখানে 26 সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ সহ মনোনয়নপত্র বিতরণের সময় একদিন পিছিয়ে করা হয় 27 সেপ্টেম্বর। তবে সবকিছুর সময় পরিবর্তন হলেও আগের নির্ধারণ করা দিনই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।